যে 24-এই নাকি প্রকৃত স্বাধীনতা হয়েছে। আবার অনেকে বললেন যে যারা নাকি 24-এর স্বাধীনতার কথা বলে তারা আসলে 71-এর স্বাধীনতা দেখেনি বলেই বলতে পারে। এই যে বিতর্কগুলো, এই বিতর্কগুলো আপনি কিভাবে দেখছেন, এবং এই সময়ে এই বিতর্কটা ওঠাটাকে আপনি কি? আপনাকে ধন্যবাদ। আপনি কি গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন। এটি আসলে আমাদের একটি জেনারেশনের মেন্টাল মেকআপ চেঞ্জ হয়ে গেছে। যারা 71 দেখেনি, না দেখলেও আমরা তো 71 বাহিকতা এখানে এসেছি। 71-এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এটি যারা করতে চায় তারা 71-কে আবার মহান মুক্তিযুদ্ধকে ছোট করতে চায়। এর অর্থ এই না আমি 24-কেও খাটো করছি, বাট 71-এর সঙ্গে কোনো কিছু তুলনা নেই। এই 24 হচ্ছে, 90 হয়েছে, আহ, এই 71-এর পর যে যা কিছু হয়েছে দেশটি স্বাধীন হয়েছিল বলে। আজকে আপনি কথা বলছি দেশটি স্বাধীন হয়েছিল বলে, এই কথাটা ভুলে গেলে আমাদের কিন্তু চলবে না। আমাদের একটা জেনারেশন, বিশেষ করে এই জেনারেশনে কিছু মানুষ যারা অনেকে এখন নেতৃত্ব পর্যায়ে রয়েছে, তারা কিন্তু যেন 71-কে কেমন একটু ছোট করতে পারলে বা একটু তুচ্ছ তাচ্ছিল্য করতে পারলে খুব গৌরব বোধ করেন। এটি কিন্তু গৌরবের বিষয় নয়। আমাদের 71-কে যারা অস্বীকার করবে তারা ইতিহাস থেকে মুছে যাবে। আমরা যে যে দল করি, বিভিন্ন দল বাংলাদেশে আছে, যে যে দল করি, কিন্তু 71-কে কেউ খাটো করলে বা 71-কে কেউ মুছে ফেলতে চাইলে তিনি কিন্তু তারা কিন্তু ইতিহাস থেকে হারিয়ে যাবে। সুতরাং 71 আর 24 এক, যারা বলেন, এটা অর্বাচীনতা, এটা এক ধরনের মানসিক বিকৃতি। এটা আমাদের মহান মুক্তিযুদ্ধ, যারা আমাদের পূর্বসূরি, আমাদের 56,000 বর্গমাইল আমাদের দিয়েছিলেন, এবং বাঙালি জাতি প্রথম যে স্বাধীন রাষ্ট্র পেয়েছে সেটি 71-এ অর্জিত হয়েছে। সুতরাং এটিকে ছোট করে বা এটিকে একটু কৌশল আমি একটু ছোট করলাম, এগুলো এগুলো করে রাজনীতিতে খুব ভালো করার সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং এই সুযোগে আমি বলে রাখতে চাই, যে জেনারেশন বা যারা এটি করছে, এটি বিশাল গ্রুপ এখন করছে দেখছি। আওয়ামী লীগ আওয়ামী লীগ তাড়িয়ে দেওয়ার পরে বা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে, আওয়ামী লীগ আর 71 তো এক না। 71 তো শুধু আওয়ামী লীগ ঘটায়নি, বাংলাদেশে আপামর জনগণ ছিল সেখানে। আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের শ্রমিক ভাইরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই ছিলেন। এটা একটা গণমানুষ, সব মানুষের একটি জনযুদ্ধ ছিল। সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছে, অনেক অনেক প্রাণহানি ঘটেছে, আমাদের মা বোন ইজ্জত হরণ হয়েছে। কিন্তু এই 56,000 বর্গমাইল পেয়েছিলাম বলেই কিন্তু আজকে আমরা রাজনৈতিক দল করছি, নানা কিছু আমরা করতে পারছি, বিভিন্ন বড় বড় পজিশনে বাংলাদেশের মানুষ দেশে, এবং অর্থনৈতিক ভাবে আমরা কিন্তু এখন অনেক স্বাবলম্বী হয়েছি। সুতরাং 71-কে খাটো করে যারা সামনের দিকে এগোতে চায়, 71 বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না। আবার এরকম না যে 71 বিক্রি করে আমি দুর্বিনীত শাসন, আমি স্বৈরাচারী শাসন চালিয়ে গেলাম। 71-এর চেতনার কথা বলি, যেটা স্বৈরাচার সরকার, যে পালিয়ে যাওয়া সরকার যেটি করেছে, সেটিও গ্রহণযোগ্য না। বাট আমাদের মূল কিন্তু 71, 71-কে কেন্দ্র করে সবকিছু হবে, এটি আমাদের মাথায় রাখতে হবে কিন্তু। জি, না, 71-কে খাটো করার প্রশ্ন না। কেউ কেউ 71-কে বলছেন যে 24-এর মাধ্যমে 71-এর পূর্ণতা হয়েছে। 24-এ যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের সময় যে প্রত্যাশাটা আপনার ছিল, আজকে 7 মাসের পর এসে আপনার কি মনে হয় সে প্রত্যাশার বাস্তবায়ন আপনি 24-এর আন্দোলনে দেখতে পাচ্ছেন? এটি খুব দুর্ভাগ্যজনক। আহ, এটি আমরা সবাই উপলব্ধি করছি। আমরা নতুন কি পেলাম? হয়তো নতুন পেয়েছি এটুকু যে আমরা, আপনি কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, অনেকে কথা বলতে পারছে, একটি রাজনৈতিক স্বস্তি এসেছে। কারণ পুরো দেশব্যাপী একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল। ফ্যাসিস্ট স্বৈরাচার কিন্তু একটা ভয়ের সংস্কৃতি তুলেছিল। মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছিল। ওই আমাদের মনে আছে নিশ্চয়ই যে এনিম্যাল ফার্মে কিন্তু এই ধরনের কথা বলা আছে, জি। জর্জ অরওয়েলের যে উপন্যাসটিতে। সেই ভয়ের সংস্কৃতিটা কিছুটা কেটে গেছে, এটি অত্যন্ত ভালো দিক। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছি, এবং মানসিক ভাবে এক ধরনের স্বস্তি হচ্ছে এই কারণে যে একটি একটি সরকার তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশ শাসন করছে। এটি মানতে কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছিল, আমরা যারা গণতন্ত্র প্রিয় মানুষ। সুতরাং সেই অবস্থা থেকে আমাদের মুক্তি হয়েছে। আমরা আশা করতে চাই, সংস্কার কমিশন বিভিন্ন রিপোর্ট দিয়েছে, বাট সংস্কার কমিশনের অগ্রগতি খুব দৃশ্যমান না এখনো। 8 মাস চলে গেছে, কতটুকু আমরা এগোতে পেরেছি আপনিও জানেন, আমিও জানেন, অনুষ্ঠান যারা দেখছেন তারাও জানেন। সুতরাং আমি আশা করতে চাই আরো ভালো কিছু করতে হবে, এবং আমরা জানি এমন একটি অবস্থা তৈরি করতে পারি যে স্বৈরাচার যেন আমাদের ঘাড়ে কখনোই চেপে না বসতে পারে গণতন্ত্রের নামে। সেটি আমরা চাই। বাংলাদেশের মানুষের এটাই প্রত্যাশা কিন্তু আসলে।
আপনি বললেন যে সংস্কার কমিশনের কাজ নিয়ে আপনার এর অগ্রগতি নিয়ে আপনার মনে অতটা মানে অতটা আশাবাদ আপনি দেখছেন না, কিন্তু এদিকে আজকে দেখলাম গতকাল কি বলেছিলেন, জাতীয় নতুন যে রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তার আহ্বায়ক নাহিদ ইসলাম বলছিলেন যে সংস্কার ছাড়া নির্বাচন চাপিয়ে দিলে তা মানা হবে না। তার মানে কি, এখন যদি সংস্কার ধীরে ধীরে অগ্রসর হয় তাহলে কি নির্বাচনও প্রলম্বিত হবে? নির্বাচন কি সংস্কার কমিটির কর্মকাণ্ডের উপর, তার গতির উপর নির্ভর করবে? শুনুন, আমি একটু পেছনে যাই। আমাদের মনে আছে একাত্তরে যে তরুণরা ছিল, বিশেষ করে ছাত্রলীগ বা অন্যান্য দলে, তারা কিন্তু একাত্তরের পর 72 একটি দল করেছিল, জাসদ। একসময় কিন্তু অনেক তরুণ এই দলে গিয়েছিলেন, এবং জাসদের নানা হঠকারিতার কারণে এই দলটি কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। এই নাহিদ সাহেব তিনি বলছেন, মানে কি বলে যে তাদের অ্যাটিটিউড এরকম ছিল যে তাদের কথা মতো চললে নির্বাচন দিবে, নিশ্চয়ই আপনার মনে আছে। এই গত কদিন আগে তাদের কথা মতো চললে নির্বাচন, তিনি এখন বলছেন আবার সংস্কার। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার যারা ভোটের মাধ্যমে, নট লাইক শেখ হাসিনা, যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, সেটি তো একটা বিরাট সংস্কার। আর সংস্কার থেমে যাওয়া তো মানে সবকিছু থেমে যাওয়া। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এখন আমি সংস্কার পরে নির্বাচন, আমি 16 বছরের বালককে ভোটার করতে হবে তারপরে নির্বাচন, 23 বছর ইলেকশন করতে দিতে হবে, এই আইন পাশ করে নির্বাচন, দ্বিতীয় রিপাবলিক, মানে দুর্বোধ্য কিছু শব্দ তারা আমদানি করছে। নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত কি? আমরা একটু জানতে চাই, কি নতুন বন্দোবস্ত? এই 100-150 গাড়ি নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে যাওয়া, যে যে যিনি যিনি কি বলে হলে থেকেছেন, নিজের পরিচয় লুকিয়ে ছাত্রলীগ করেছেন স্বস্তিতে থাকার জন্য, তিনি আবার বলেন যে আমার দাদা 50 বছর আগে এরকম 150 গাড়ি ভাড়া করে আমাকে দিতে পারতেন, আমার নির্বাচনী ব্যয় দিতে পারতেন। এই আমরা তো দেখতে পাচ্ছি 100 তরুণ করা হয় একজনের, এক নেতার নামে দেখেছি। সুতরাং লক্ষণ খুব ভালো না। তারা যা বলবে সেভাবেই দেশ চলবে, সেভাবেই সবকিছু হতে হবে। আমি তো ওই দিন একটি টকশোতে বলেছি যে আমার আসনে 3.5 লক্ষ ভোট, একটি ভোট আমি এনসিপির দেখি না যে এনসিপি কে একটি ভোট দেবে। আর নগরীতে বসে কিছু তরুণকে নিয়ে আন্দোলন করলাম, সবকিছু হয়ে গেল, এটি ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং এই যে অ্যাটিটিউড যে আমরা কি বলে যে সংস্কার না করলে আমরা নির্বাচন করে দিব, এটা তো স্বৈরাচার অ্যাটিটিউড। গণতন্ত্রের অন্যতম বিষয় হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। তারা কিভাবে হুমকি দেয় যে আমরা নির্বাচন করতে দেবো না, এটা দুর্ভাগ্যজনক। আমরা এনসিপির জন্য আমাদের শুভকামনা থাকলো, বাট আচার আচরণ অ্যাটিটিউড তাদের একটু চেঞ্জ করাতে। এক অর্বাচীন বালক সেদিন বলেছেন যে সিপাহী বিপ্লব লুট করেছেন জিয়াউর রহমান, তিনি নিয়ে বেনিফিশিয়ারি হয়েছেন, তিনি লুট করে তিনি দেশের প্রেসিডেন্ট হয়েছেন। এগুলো এগুলো তো বালখিল্য আচরণ, এগুলো এগুলো খুব দুর্ভাগ্যজনক। এগুলো এগুলো এখনই তাদের লাগাম টেনে ধরা উচিত, না হলে কিন্তু আগামী দিনে আরো দুর্ভোগের সৃষ্টি হবে। এই আমাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ডক্টর ইউনূস তার আগের রাতে একটা বক্তৃতা দিলেন। সেই বক্তৃতাতে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আহ, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, রোডম্যাপ দেন। এবং এইবারে এসেও কিন্তু ডক্টর ইউনূস তার বক্তৃতায় নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে তেমন কিছুই বলেন না। এবং বরঞ্চ আগের চেয়েও একটু দুর্বোধ্য ভাবে বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। আপনি কি জি। মনে করেন যে নির্বাচনের রোডম্যাপ দেওয়াটা এই সরকারের জন্য খুবই কষ্টকর একটা কাজ, অথবা অথবা এই ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে আসলে? এটাই আমি একদম আমার গণমাধ্যম কর্মী হিসেবে আমার যেটা মনে হচ্ছে, তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে, নির্বাচন বিষয়ে কোনো কথাই কিন্তু দীর্ঘদিন তারা বলেননি। পরে সেনাপ্রধান একটি অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, নিশ্চয়ই আমাদের মনে আছে। এবং এরা কিছু মানুষ আছেন, এই উপদেষ্টা পরিষদও আছেন, এই বিভিন্ন রাজনৈতিক দলে আছেন, কেন যেন তারা নির্বাচনটা তাড়াতাড়ি করতে চান না, আমি জানি না। একটি সুষ্ঠু নির্বাচন, একটি গণতান্ত্রিক নির্বাচন, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন, এটি দেশের জন্য তার বিরাট কাজ। অনেকে বলেন যে শুধু নির্বাচন করার জন্য দেশ আবার কি এত যুদ্ধ করেছে, এত লড়াই করেছে, এত তরুণ জনতা জীবন দিয়েছে? সেটি না। বাট এটি কতকাল ধরুন, ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে তো প্রায় 1.5 বছর হয়ে গেল এই সরকার আসার পরে। বা আগামী জুনের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলেও তো প্রায় 2 বছর হয়ে গেল। সুতরাং নির্বাচন নিয়ে কেন
নির্বাচনকে কেন তারা প্রলম্বিত করতে চায় আমার কাছে এটি বোধগম্য না। বরং আমি মনে করি আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু ভালো না। 111-এর সরকার নিশ্চয়ই আপনার মনে আছে, তারা কিন্তু শেষ পর্যন্ত দেশে থাকতে পারে। 2 বছর দেশ চালিয়ে তারপর দেশ ছেড়ে চলে যেতে হয়। আমাদের এখন যারা তত্ত্বাবধায়ক, এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তারা অত্যন্ত সম্মানিত লোক। বাংলাদেশের মানুষের কিন্তু একটা নির্বাচনী ক্ষুধাও আছে। একটু আগে আমি বলেছি যে 3টি প্রহসনের নির্বাচন হয়েছে, 3টি না আসলে হয়েছে 4টি। 2008-এ যে নির্বাচনটি ছিল সেটাই ছিল পাতানো, প্রি প্ল্যান্ড আমি মনে করি। এবং বাকি 3টার কথা তো বলাই যায়। মানুষ এতে কিন্তু ভোট দিতে পারে না। 3.5 কোটি তরুণ ভোট দিতে পারে না। কিন্তু তরুণকে এখন যাদের বয়স 40-42 হয়েছে তারাও কোনোদিন ভোট দিতে পারেনি। শুধু একটি নির্বাচনী ক্ষুধাও কিন্তু আছে জনগণের মধ্যে। এবং বাংলাদেশের মানুষ কিন্তু খুব নির্বাচন প্রিয়। আপনি জানেন যে নির্বাচন এখানে একটি উৎসবের মতো। সুতরাং আমি বলতে চাই গণতন্ত্র বিকাশকে সুসংহত করার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত। এবং নির্বাচনী এসে এই যে কি এক ধরনের নাটক করা হচ্ছে, এই ডিসেম্বরে হচ্ছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আগে আমরা শুনেছি ডিসেম্বর অথবা জুনে, কিন্তু এখন হুম। ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এই কবে আমরা তো বুঝতে পারছি না। বরং রোড ম্যাপ ঘোষণা করে সেটি অনুযায়ী যদি এগোয় সরকার, তাহলে সরকারের জন্য ভালো হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস খান, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে আলোচনা আপনাকে জন্য সময় ধন্যবাদ। দিচ্ছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। প্রিয় ঠিক দর্শক, আছে। আপনারা শুনলেন জনাব ইলিয়াস খানের বিশ্লেষণ নির্বাচন নিয়ে, সরকারের আচরণ নিয়ে, রোডম্যাপ নিয়ে, এবং স্বাধীনতা, প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, এসব